পৃষ্ঠা ৬। সকালবেলা উঠে মোরা নাতটি মাঝি ভাই। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধোও তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতে তলা থেকে ওপরে ব্রাশ টানবে, আর ওপরের দাঁতে ওপর থেকে নিচে। দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জল ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। পৃষ্ঠা ৭। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে ৫ জন আমরা। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেলল। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুঁলেই মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। আমিনা পরদিন স্কুলে এসে বলল, কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা, তাই পঞ্চেন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলেও অন্যগুলো আরও সজাগ হয়ে যায়, ও তাই তোমাদের ঠাকুমা না দেখেও চিনতে পারেন। পৃষ্ঠা ৮। ১. ইন্দ্রিয়গুলোর কী কী কাজ নিচে লেখো। জিভ, খাবারের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা। ২. নিচে একজন মানুষের ছবি আঁকো, মাথা, মুখ, গলা, হাত পা, আঙুল দেখা, কোন কোন অঙ্গ কী কাজ করে, অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করবে লেখো। পৃষ্ঠা ৯। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটা দলে 6 জন, একজন কানামাছি, একজন রেফারি, অন্য 4 জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না, প্রত্যেকে 4 বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। 1 মিনিটের মধ্যে ছুঁতে হবে, না পারলে অন্যরা আবার সরে যাবে, আবার 4 বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এভাবে খানিকক্ষণ খেলা হলো, নতুন নিয়ম, খুব মজা। একটু পরে তিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে কানামাছি, গলার স্বর শুনে বলবে কার গলা। পৃষ্ঠা ১০। দিদিমণি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। প্রবীণ মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলল, দেখিস, তবু আমি ঠিক বুঝে যাব। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো। তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। কানামাছি খেলা তো হলো, এবার নিচে লেখো। কানামাছি খেলার এই 2 নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? চোখের মতো বন্ধু নেই। ক্লাসে এসে দিদিমণি বললেন, রিনা কাল স্কুলে এলে না? রিনা বলল, পেটের অসুখ হয়েছিল। আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? সুনীল, গত 3 দিন তোমারও দেখা নেই কেন? সুনীল বলল, খুব সর্দি হয়েছিল, জ্বরও ছিল। দিদি সুনীলের দিকে তাকালেন, ওর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। ওকে কাছে ডাকলেন, চোখের নিচটা আলতো করে টেনে দেখলেন। পৃষ্ঠা 11। ডাক্তার দেখাতে হবে, বাবাকে বলবে
রক্তাল্পতা হয়ে থাকতে পারে। হেনা বলল, দিদি রক্তাল্পতা মানে কি? ওর গায়ে রক্ত কমে গেছে? সেই রকমই, রক্তে অনেক কিছু থাকে, তার একটা লোহিত কণিকা, সেটা কমে গেলে রক্তাল্পতা হয়। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর আগে কোনো বড় অসুখ হয়েছে? রিহান বলল, আমার একবার পক্স হয়েছিল। পল্টু বলল, গত বছর আমার জিভে ঘা হয়েছিল। রিনি বলল, আমার একদম খেতে ভালো লাগে না, রাতে ভালো ঘুম হয় না। সায়না বলল, আমার দাদুর পায়ের গাঁট খোলে, দাদু হাঁটতে খুব কষ্ট পায়। ইমরান বলল, আমার দাদির আমবাত হয়। কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন। পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিলেন। পিন্টু চোখের খুব কাছে বইটা ধরলো, তবে পড়তে পারল। দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো করে দেখতে পায় না। ওকে বললেন, তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এই জন্যেই তোমার মাথা ব্যথা করে। 112। তোমাদের কার কি অসুখ হয়েছিল? সেই অসুখে কোথায় কি কষ্ট হয়েছিল? কেন কোন অসুখে কি কষ্ট হয় বাড়িতে বড়দের কাছে জেনে নাও, তারপর নিচে লেখো। ইন্দ্রিয়দের সাড়া সহজে বুঝতে পারা। পৃষ্ঠা 13। মারিয়াম একটা গোলাপ এনেছে, ডালের ডগায় একটা ফুল, কয়েকটা পাতা, ডালের গায়ে ছোট্ট দুটো কাঁটাও আছে। জিয়ানা ফুলটা নিতে হাত বাড়ালো, ধরার পরে আহ করে ডালটা ছেড়ে দিল। দিলুপ আর হিমু দেখছিল। দিলীপ এগিয়ে এসে বলল, কাঁটা ফুটেছে নাকি নাকে পোকা ঢুকলো? জিয়ান তখন আঙুল দেখছে রক্ত বেরিয়েছে কিনা। হিমু বলল, কাঁটাই ফুটেছে, কাঁটাটা ফুটতেই ছেড়ে দিয়েছে, তাই রক্ত বেরোয়নি। জিয়ানার চোখে জল এসে গেছে, রক্ত বেরোয়নি কিন্তু লেগেছে। মারিয়াম ফুলটা জিয়ানার নাকের কাছে এগিয়ে ধরলো। জিয়ানা দুবার বড় করে শ্বাস টানলো। কি দারুণ গন্ধ! হেসে বলল, যেমনি কাঁটা খোঁচা তেমনি ভালো গন্ধ। দিদিমণি একটু দূর থেকে সবই দেখছিলেন। কাছে এসে জিয়ানার আঙুলটা দেখলেন, হেসে বললেন, জিয়ান ব্যথা টের পেলে চামড়ায়, তার আর গন্ধ নিলে নাক দিয়ে, তাহলে নাক আর চামড়ার কাজ একসঙ্গে জেনে গেলে। জিয়ানা ম্লান হেসে বলল, হ্যাঁ দিদি। রিক্তা বলল, কিন্তু দিদি কাঁটা ফুটলো আঙুলে, তাহলে ওর চোখে জল এনে কেন? তোমাদের এক বন্ধুর আঘাত লাগলে অন্যজনের কষ্ট হয় না? ওর একটা ইন্দ্রিয়ের আঘাত লাগলো, অন্য একটা ইন্দ্রিয় তাতে কষ্ট পেল। চামড়াও যে একটা ইন্দ্রিয়। দিলীপ বলল, দিদি কেউ বকলেও চোখে জল আসে, কিন্তু তখন তো কোনো ইন্দ্রিয়ে লাগে না, তখন ইন্দ্রিয়ে নয় মনে কষ্ট হয়। তিতলি বলল, ভয় লাগলেও কান্না পায়। হ্যাঁ, চারপাশে প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। হঠাৎ অনেক আলো এসে পড়লে চোখ বুজে যায়। গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়, ঠান্ডায় চামড়া ফেটে যায়, বাজ পড়া শব্দে কানে তালা ধরে যায়, খুব ঝাল লাগলে জিভ জ্বালা করে, নাকে কিছু ঢুকে গেলেও নাক সুরসুর করে। আসলে ইন্দ্রিয়গুলো সবাই খুব সজাগ। পৃষ্ঠা 14। চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। চারপাশের প্রভাব, কারোর বকুনি, বাজ পড়া শব্দ, ইন্দ্রিয়ের ও মনের সাড়া, চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হওয়া, সাঁতরে চলা এপার ওপার। পৃষ্ঠা 15। পাড়ায় একটা বড় পুকুর। নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলে মেয়ে। দীপক, অরুণ, নীলিমা, জন, সোনাই, টিকাই, ডমরু, হাসান, বিল্টু, সাজিদা আরও অনেকে। কারো বা জলে নামতে ভয়, এখনও ভালো করে সাঁতার শেখেনি। কেউ আবার খুব ভালো সাঁতার জানে, স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো। জন বলল, তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন বলতো? টিকাই বলল, আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয়। কি ভালো? আগে হাত পা টান করতে হয়, একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায়। এদিকে অনেকে জলে নেমে গেছে, সাঁতরাতে শুরু করেছে। একবার ডান হাতটা তুলছে, একবার বাঁ হাতটা। স্কুল বসতে তখনও 1.5 ঘন্টা দেরি। স্কুলের বড়দিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওদের দেখতে দেখতে গেলেন। ওরা কেউ তা জানল না। দুপুরের খাওয়ার পর বড়দির ক্লাসে এসে বড়দি বললেন, কে কে সাঁতার জানো, হাত তোলো। অনেকে হাত তুলল। বড়দি দেখলেন 3 জন হাত তোলেনি, মৌমিতা, সাফিকুল আর অ্যালিস।
দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল। ওদের দিকে চেয়ে বললেন, তোমরা মৌমিতা, শফিকুল আর অ্যালিসকে সাঁতার শিখিয়ে দেবে। পৃষ্ঠা 16। মৌমিতাকে বললেন, সাজিদা শিখছে, তোমরাও শিখে নেবে। মৌমিতা ঘাড় নাড়ল। এবার দিদি বললেন, সাঁতার কাটলে কি হয় বলো তো? ডমরু বলল, খুব ভালো ব্যায়াম হয়। ঠিক বলেছ, আর একটু বুঝিয়ে বলো। ডমরু বলল, হাত নাড়া হয়, পা নাড়া হয়, বুকে পিঠে জলের ধাক্কা লাগে, কোথাও ব্যথা বেদনা হতে পারে না। দিদি এবার নিজে কনুইয়ের কাজটা ভাঁজ করে দেখালেন। বললেন, ঠিক বলেছ। আবার দেখো, কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোড়, এইরকম সারা শরীরে অনেক জোড় আছে। সাঁতার কাটলে এইসব জোড়ের নাড়াচাড়া হয়, জায়গাগুলো সুস্থ থাকে। অ্যালিস বলল, অন্য ব্যায়াম করলে হয় না? হয়, সব ব্যায়ামেই শরীরের উপকার। যেমন ধরো পিটি করা, তুমি দুহাত ওপরে তুলেছ, তাতে হাত আর কাঁধের জোড়ের নাড়াচাড়া হচ্ছে। টিকাই বলল, কিন্তু সাঁতারে একসঙ্গে সব জোড়ের উপকার। পৃষ্ঠা 17। ঠিক, আরও একটা কথা আছে, সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়, তাতেও শরীরের খুব উপকার হয়। শফিকুল বলল, ফুটবল খেলার সময় খুব ছুটতে হয়, হাঁপিয়ে যায়, তখন লম্বা শ্বাস নিই। মৌমিতা বলল, দিদি কাবাডি খেললেও তাই হয়, খুব হাঁপিয়ে যায়। তাও ঠিক, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন এসব খেলাও ভালো, শরীরের অনেক জায়গার ব্যায়াম হয়। টিকাই বলল, সাঁতারে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয়। হ্যাঁ, কম সময়ে হয়, আরও ভালো হয়, তাই সাঁতার কাটা খুব ভালো, তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। পৃষ্ঠা 18। শরীরের কোথায় কোথায় হাড়ের জোড় আছে নিচে এঁকে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গায় ব্যায়াম হয় তা নিচে লেখো। শরীরের একটা ছবি আঁকো, কোথায় কোথায় হাড়ের জোড় আছে তার ছবিতে গোল চিহ্ন দিয়ে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলা করায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গায় ব্যায়াম হয় তা লেখো। হাঁটা, ফুটবল খেলা, কবাডি খেলা, ক্রিকেট বল করা, ক্রিকেট ব্যাট করা, ক্রিকেট ফিল্ডিং করা, স্কিপিং করা, ব্যাডমিন্টন খেলা, সাঁতার কাটা। পৃষ্ঠা 19। চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায়। হাঁসগুলো সেই সকালে কুড়ো মাখা খেয়ে জলে নামে, তারপর সারাদিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায়, খেলা শেষে মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে। মৌটুসির বিকেল কাটে তার বিড়ালের কাণ্ড কারখানা দেখে। রিমলির চড়াই আছে এক ঝাঁক, সকাল হলেই তারা চলে আসে জানালার পাশে। রিমলি তাদের ধান খাওয়াবে, বেশি নয়, 2 মুঠো ধানেই ওদের হয়ে যায়। ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুতে যায়। টিকলুর একটা কুকুর আছে, টুনকির আছে শালিক। টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে, ওরা এলে খাওয়াবে। কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে। টিকটিকিরা ঘরের পোকা খায়, গিরগিটিরা গাছে গাছে ঘোরে, কেবলই রং বদলায়। কুট্টুস অবাক হয়ে দেখে। পৃষ্ঠা 20। টিপাই ফড়িং দেখে বেড়ায়, নানা রকম ফড়িং, কেউ লাফায়, কেউ বা ওড়ে। তিন্নি প্রজাপতি দেখতে এ বাগান সে বাগানে ঘোরে। রিন্টুর শখ নানা রকম মৌমাছি দেখা। ইতু মাছেদের খাওয়ায়, নিজে খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয়, সেগুলো নিয়ে চলে আসে পুকুর ঘাটে। জলে ছুঁড়ে দিলেই এক ঝাঁক মাছ চলে আসে। একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে, সবার কথা শুনলেন দিদিমণি। তারপর বললেন, বাহ, তোমরা তো বেশ খেয়াল করে দেখেছ, এবার যে যাকে বেশি চেনো তার কথা অন্য বন্ধুদের বলো। পৃষ্ঠা 21। আগের পাতায় যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে, কটা কেমন, নিচে লেখো। অঙ্গের নাম: পা, নখ, লোম, দাঁত, ডানা, শিং, চোখ, পালক। লাফাতে পারে কোন প্রাণী, উড়তে পারে কোন প্রাণী, মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীদের দল করো। একটা দুটো করে নাম লেখা আছে, আরও নাম লেখো। গরু, ছাগল, চড়াই, টিকটিকি, কাতলা, প্রজাপতি। পৃষ্ঠা 22। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও। সাইনা পেয়ারা গাছের দিকে দেখিয়ে বলল, ওই দেখো আমার গুট্টু আর গুট্টি, ওরা আমার খুব প্রিয় বন্ধু, রোজ দেখা করতে আসে। মিন্টু দেখলো একটা কাঠবিড়ালি হাতে পেয়ারা ধরে খাচ্ছে আর একটা দৌড়ে যাচ্ছে। সাইনা বলল, দেখছিস আমাদের কাঠবিড়ালির হাত পা আছে? মিন্টু বলল, সত্যি কাঠবিড়ালির হাত পা থাকে? সাইনা বড়দের মতো করে বলল, দেখছিস না
গুড়টি কেমন চার পায়ে ছুটছে, ছোটার সময় সবগুলোই পা, আর গুট্টু কেমন দুহাতে খাচ্ছে, খাওয়ার সময় সামনের দুটো পা হাত হয়ে যায়। হি হি। আমিও দেখেছি এরকম। চিড়িয়াখানায় গিবন, শিম্পাঞ্জি। হনুমান দেখিসনি? সেও তো ওই রকমই। না রে, হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি, প্রায় মানুষের মতো। যারা একটু সামনে ঝুঁকে দাঁড়ায় তাদের মতো, হাতে ধরে খায় ঠিক যেন মানুষ, দু পায়ে হাঁটে। আদি ও বর্তমান মানুষের দেহ গঠন। পৃষ্ঠা 23। না, হাঁটার সময় হাতগুলো সামনে পা হয়ে যায়, তাহলেও সুবিধে। মিন্টু বুঝতে পারল না, বলল কার সুবিধে? কি সুবিধে? সাইনা বলল শিম্পাঞ্জিদের সুবিধে। কুকুর ছাগলরা কোনো কিছুই হাতে ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না, গা ঝাড়াঝাড়ি করে। এবার মিন্টু বুঝলো, বলল দুটো পা আর দুটো হাতের অনেক সুবিধে। শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে, হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতেও পারে। পরের দিন সাইনা মিন্টুকে ওদের স্কুলে নিয়ে গেল। দিদিমণিকে বলল, আমার মামাতো ভাই কলকাতায় থাকে, জানেন দিদি, ও চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখেছে। দিদিমণি বললেন, বাহ, তাহলে আজ আমরা মিন্টুর কাছে শিম্পাঞ্জির কথা শুনি, চিড়িয়াখানার কথাও শুনবো। সবাই শিম্পাঞ্জি চিড়িয়াখানার গল্প শুনল। সাইনার কাঠবেড়ালিদের কথাও উঠল। দিদি বললেন, হাত থাকার কত সুবিধে তা জানা হয়ে গেল। মানুষের চার পায়ের বদলে দু পা আর দুটো হাত, তাতে মানুষের কি কি কাজে সুবিধে হয় নিচে লেখো। পৃষ্ঠা 24। মানুষের মতো আরও যারা। সকালবেলা ঘুম থেকে উঠে হীরামতি দেখলো একটা নীল পাখি জানালার বাইরে গাছে বসে আছে। ও পাখিটাকে ডাকলো। পাখিটা যদি ওর জানালায় এসে বসে, কিন্তু পাখিটা ওর দিকে তাকালোই না, উড়ে গেল। হীরামতি ভাবলো, আমাদের যেমন হাত, পাখির তেমনি ডানা, ওরাও যেন ডানা দুটো মেলে হাওয়ায় সাঁতার কাটে। ও মনে মনে ঠিক করলো আজ বন্ধুদের পাখিটার কথা বলবে। মাছদের দেখে টিকাই ভাবে, ওদের কি মজা, যতক্ষণ খুশি জলে থাকতে পারে। কি করে পারে? ওদের কি আছে, আমাদের কি নেই? আমারও যদি তা থাকতো, আমিও খালি সাঁতরে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওরা এসব কথা বলা বলি করছিল, মানুষের কি কি আছে, অন্য জীবজন্তুদের কার কি আছে। পৃষ্ঠা 25। লাবণ্য বলল, মানুষ পাখির মতো উড়তে পারে না, কিন্তু উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। ইসমাইল বলল, জানিস তো, মানুষ ডুবোজাহাজও বানিয়েছে, জলের অনেক নিচ দিয়ে বহুদূর যেতে পারে। সাইনা বলল, মানুষের বুদ্ধি খুব, মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ওটাই। ডমরু বলল, হনুমানেরও বেশ বুদ্ধি, অনেক কিছু মনে রাখে। সাইনা বলল, শিম্পাঞ্জির বুদ্ধি আরও বেশি হতে পারে। সব শুনে দিদিমণি বললেন, বাহ, তোমরা বেশ ভেবেছো তো, যাদের চেনো তাদের কথাই ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, হাতি, কুকুর, বিড়াল, কার বেশি বুদ্ধি, কার অন্য কি সুবিধে আছে। যাদের কথা বললে, ভাবলে, তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল তা নিচে লেখো। যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম, কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো, কি কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা মিল আছে।